প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আমি আজকে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ারেন হেস্টিংস। আমরা গত ক্লাসগুলোতে ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে। আমরা জেনেছি ভারতবর্ষে প্রথম আসেন পর্তুগিজরা এবং পরবর্তীতে তাদের দেখানো পথ ধরে অন্যান্য ইউরোপীয়রা আসেন এবং পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে বিজয়ের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে তাদের সুদৃঢ় শাসন ব্যবস্থা গড়ে তোলেন এবং পরবর্তীতে প্রায় 200 বছরের মতো এই অঞ্চল তারা শাসন করেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ইংরেজ ঔপনিবেশিক শাসন, কোম্পানি আমল। এই অঞ্চলে ইংরেজরা যে শাসন ব্যবস্থা গড়ে তোলেন তা মূলত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি কোম্পানি আমল আর একটি ব্রিটিশ আমল। তো আজকে আমরা ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোম্পানি আমল নিয়ে আলোচনা করব এবং কোম্পানি আমলে কোম্পানি শাসনটাকে এই অঞ্চলে সুদৃঢ়ীকরণের সবচেয়ে বেশি যে ভূমিকা রাখেন তিনি হলেন ওয়ারেন হেস্টিং। আজকে আমরা ওয়ারেন হেস্টিংস এই অঞ্চলে কিভাবে ইংরেজ শাসনটাকে সুদৃঢ় করেন এবং কি কি ব্যবস্থা গ্রহণ করেন এবং কি কি সংস্কার সাধন করেন এবং উনি এই অঞ্চলে আসার পর কি কি সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো হেস্টিংসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। মাত্র 18 বছর বয়সে কোম্পানির সামান্য কর্মচারী হিসাবে হেস্টিংস এই উপমহাদেশে আগমন করেন। আমরা এর আগে জেনেছি যে রবার্ট ক্লাইভ অল্প বয়সে এই অঞ্চলে সামান্য কর্মচারী হিসাবে আসেন এবং পরবর্তীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর হিসাবে নিজেকে উন্নীত করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো তার নেতৃত্বে পলাশির যুদ্ধ এবং এই পলাশির যুদ্ধে ইংরেজরা বিজয় লাভ করে এবং এই অঞ্চলে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। তো রবার্ট ক্লাইভ কর্তৃক প্রতিষ্ঠিত এই কোম্পানির শাসন ব্যবস্থাটাকে আরও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন ওয়ারেন হেস্টিংস। অল্পকালের মধ্যে তিনি কাশিম বাজারের রেসিডেন্ট পদে উন্নীত হন এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো নবাব সিরাজউদ্দৌলা যখন কাশিম বাজারের কোঠি অবরোধ করেন তখন তিনি বন্দী হন এবং পরবর্তীতে সেখান থেকে মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে কলিকাতা কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। 1764 সালে বক্সারের যুদ্ধের পর তিনি স্বদেশ অর্থাৎ ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন এবং আমরা দেখতে পারবো যে এরপর যেসব গভর্নর ছিলেন তাদের মাধ্যমে, বিশেষ করে রবার্ট ক্লাইভের মাধ্যমে যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয় তার ফলে এই অঞ্চলে 76-এর মন্বন্তর দেখা দেয়, বাংলার প্রায় 1/3 লোক মারা যায়। এই প্রেক্ষিতে গভর্নর কার্টিয়ারের পরিবর্তে উনি বাংলার গভর্নর হন। এর আগে 1771 সালে মাদ্রাজের কাউন্সিলের সদস্য হয়ে তিনি এই অঞ্চলে আবার প্রত্যাবর্তন করেন এবং 1772 সালে বাংলার গভর্নর হন এবং 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তিনি গভর্নর জেনারেল পদে উন্নীত হন। তো হেস্টিং যখন বাংলার গভর্নর হন প্রাথমিকভাবে উনি বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়। এর মধ্যে অন্যতম ছিল 76-এর বয়াল দুর্ভিক্ষ। আমরা জানি যে রবার্ট ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার ফলে একটা দ্বিমুখী শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এর ফলে বাংলায় কোম্পানি কর্মচারীদের দুর্নীতির পরিমাণ বেড়ে যায় এবং 76-এ বাংলা 1176, ইংরেজি 1770 সালে এ অঞ্চলে এক দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে 1/3 লোক মারা যায়। তো এই বিপদসংকুল অবস্থায় গভর্নর হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস।
তো ৭৬-এর মন্বন্তের ফলে বাংলার ১/৩ লোক মারা যায়, অনেক চাষযোগ্য জমি মরুভূমিতে পরিণত হয়, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। কোম্পানি কর্মচারীদের সীমাহীন দুর্নীতি দেখা দেয়, কারণ প্রশাসনিক যে ব্যবস্থা ছিল সেটা অনেকটা ভেঙে যায়, ফলে সীমাহীন দুর্নীতি দেখা দেয়। এ সময় দাক্ষিণাত্যে মারাঠা শক্তির উত্থান ঘটে, যা ইংরেজদের জন্য ছিল হুমকি স্বরূপ, এবং মহীশূরের হায়দার আলী ইংরেজদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লাগেন, যা ইংরেজদের জন্য অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ছিল বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থায় ৭৬ মন্বন্তর ফলে এই অঞ্চলে যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়, সেই অবস্থায় গভর্নর হয়ে আসেন ওয়ারেন হেস্টিংস, এবং তিনি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই বিপজ্জনক অবস্থা অর্থাৎ এই অসুবিধাসমূহ কাটিয়ে ওঠার চেষ্টা করেন, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেকটাই সুদৃঢ় ভিত্তি দান করেন। হেস্টিংসের সংস্কারসমূহ। ওয়ারেন হেস্টিংস বিভিন্ন অসুবিধা অর্থাৎ ৭৬ মন্বন্তের ফলে যে অবস্থা দেখা দেয়, সেই প্রেক্ষিতে গভর্নর হয়ে আসেন, এবং উনি গভর্নর হয়ে আসে যার কারণে, যে ব্যবস্থার কারণে ৭৬ মন্বন্তর দেখা দেয়, সেই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, যা ছিল একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এর আগে দেওয়ানি এবং ফৌজদারি অর্থাৎ দেওয়ানি লাভ এবং নবাবী শাসন দুই পক্ষের হাতে ছিল। এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রায় সকল ক্ষমতায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নিয়ে নেওয়া হয়। তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার সাধন করেন। হেস্টিংস রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করে কালেক্টর নামক ইংরেজ কর্মচারীদের উপর এর দায়িত্ব অর্পণ করেন। রাজস্ব বিভাগের দুর্নীতি দমন এবং এর সুষ্ঠু পরিচালনার জন্য রাজকোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন, এবং তিনি একটি রাজস্ব বোর্ড গঠন করেন। হেস্টিংস এর অন্যতম সংস্কার ছিল বিচার ব্যবস্থার সংস্কার। হেস্টিংস ক্লাইভ প্রবর্তিত বিচার ব্যবস্থার সংস্কার সাধন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করে প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি এবং ফৌজদারি আদালত স্থাপন করেন। পূর্বে রাজস্ব এবং জমি সংক্রান্ত যাবতীয় মামলার বিচারের ভার দেওয়ানদের উপর ন্যস্ত ছিল। হেস্টিংস বিচার ব্যবস্থাকে কার্যকরী এবং ত্বরান্বিত করার উদ্দেশ্যে দেওয়ানি মামলার বিচার ভার রাজস্ব আদায়কারী কালেক্টরদের উপর এবং ফৌজদারি মামলার বিচার ভার দেশীয় বিচারকদের উপর ন্যস্ত করেন। এছাড়াও আপিল আদালত নামে কলিকাতায় তিনি সদর দেওয়ানি আদালত এবং একটি সদর নেজামত আদালত নামে দুটি উচ্চ আদালত স্থাপন করে বিচার ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি করেন। তো হেস্টিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার ছিল অর্থনৈতিক সংস্কার। আমরা জানি যে ৭৬ মন্বন্তরের ফলে এই অঞ্চলে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, রাজকোষাগার শূন্য হয়ে যায়, অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়। ফলে হেস্টিংস বেশ কিছু সংস্কার সাধন করেন। তিনি ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন এবং বিভিন্ন বৈধ এবং অবৈধভাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করার চেষ্টা করেন। বাংলার চরম দুর্যোগময় মুহূর্তে হেস্টিংস শাসনভার গ্রহণ করেছিলেন। ভয়াবহ দুর্ভিক্ষের ছোবল থেকে বাংলার দুর্ভিক্ষ পীড়িত জনগণকে বাঁচানোর জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্টের নিকট থেকে 10 লক্ষ পাউন্ড ঋণ গ্রহণ করেন। সেজন্য শাসনভার গ্রহণ করে কোম্পানির ঋণ পরিশোধ এবং আর্থিক উন্নতির জন্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন। তিনি দিল্লির সম্রাট শাহ আলমকে দেওয়া হতো যে বার্ষিক 26 লক্ষ টাকা, তা তিনি দেওয়া বন্ধ করে দেন এবং কারা এবং এলাহাবাদ অঞ্চল দুটি কেড়ে নিয়ে তিনি অযোধ্যা নবাবকে 50 লক্ষ টাকার বিনিময়ে প্রদান করেন। তিনি বাংলা নবাবের যে বার্ষিক ভাতা ছিল 32 লক্ষ টাকা, সেটা তিনি অর্ধেক করে 16 লক্ষ টাকায় করেন। এভাবে কোম্পানি আয় বৃদ্ধি করেন। এছাড়া তিনি রোহিলাদের বিরুদ্ধে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলাকে সৈন্য দিয়ে সাহায্য করার বিনিময়ে 40 লক্ষ টাকা গ্রহণ করেন। এরকম বৈধ অবৈধ প্রক্রিয়ায় তিনি অর্থনৈতিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেন, যেগুলোর কারণে পরবর্তীতে তিনি
অনেকটাই সমালোচনার সম্মুখীন হয় এবং আমরা পরবর্তীতে দেখতে পারবো যে নন্দকুমারের ফাঁসি দেওয়া হয় অবৈধ প্রক্রিয়ায় এবং এর পরবর্তীতে ওনাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্টের সম্মুখীন হতে হয় এবং পরবর্তী দীর্ঘ বিচার প্রক্রিয়ায় যদিও তিনি বেকসুর খালাস পান, তারপরও তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেন। তো আমরা দেখতে পারবো যে কোম্পানির শাসনটাকে সুদৃঢ় করার জন্য উনি বিভিন্ন বৈধ এবং অবৈধ প্রক্রিয়া অবলম্বন করেন। তো এই ছিল হেস্টিংসের প্রাথমিক সংস্কারসমূহ এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে রোহিলাখণ্ডের সাথে এবং আমরা দেখতে পারবো যে বিভিন্ন শক্তির দেশীয় শক্তির সাথে ওনার যুদ্ধ হয়, অর্থাৎ ইংরেজ শাসনকে সুদৃঢ় করার জন্য উনি বিভিন্ন শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হন। এরপর আমরা ওনার সময়ে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট হয়, যা নিয়ামক আইন নামে পরিচিত। উনি নন্দকুমারের ফাঁসি দেন অবৈধ প্রক্রিয়ায়। ওনার সময় মারাঠাদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয় এবং যুদ্ধে আমরা দেখতে পারবো যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয় লাভ করে এই অঞ্চলে শাসন ব্যবস্থা সুদৃঢ় করেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকেই।